আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম যে ইউনূস শাহী পদত্যাগের জন্য 5টি দাবি দিয়েছেন সেনাপ্রধানের কাছে এবং সেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর দায়িত্ব নাকি সেনাপ্রধানকে দিয়েছেন। এটা হচ্ছে যে ভেতরকার একদম সলিড ইনফরমেশন, যে ইনফরমেশনটা এখন থেকে 3 ঘন্টা আগে আমি পেয়েছি। তো উনি পদত্যাগ করে কি করবেন? আসলে উনি পদত্যাগ করবেন বলতে, যেহেতু এখন কেউই ওনাকে আর বিশ্বাস করছেন না, ওনাকে পদত্যাগ করতে হবে। সেনাপ্রধানও চাচ্ছেন না যে ওনার আন্ডারে কোনো নির্বাচন হোক। একটা তত্ত্বাবধায়ক সরকার এনে সেই সরকারের অধীনে একটা নির্বাচন করবেন, তার আগে উনি পদত্যাগ করে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। আর এই বিষয়ে আসলে সেনাপ্রধান বা রাষ্ট্রপতি চুপ্পুর চাইতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের চাপ সর্বোচ্চ বেশি। এই সব ঘটনাগুলো মিলিয়ে আপনার অবস্থা এমন পর্যায়ে পড়ছে যে ইউনূস প্রশাসনের উপর একটা চাপ পড়েছে। সেই চাপে এখন ইউনূস সাহেব 5টা দাবি জানিয়েছেন যে উনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন। তবে তার 5টা শর্ত। শর্ত নাম্বার 1, ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। শর্ত 2, অতীতের ওনার যত মামলা ছিল যেগুলো এখন খালাস দিয়েছে বিভিন্ন কোর্ট থেকে, সেগুলো পুনরুজ্জীবিত করা যাবে না। নাম্বার 3, ওনার যত প্রতিষ্ঠান আছে, এই যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ হাসপাতাল, গ্রামীণ ইউনিভার্সিটি এবং উনি যেই এখন ওই মানব পাচারের যে লাইসেন্সটা নিয়েছেন এবং বাকি ব্যবসা, কোনো কিছুর কোনো ক্ষতি সাধন করা যাবে না। এগুলো সব যেটা যেভাবে আছে ওভাবেই থাকবে। এইটার ব্যাপারে কেউ কোনো নাক গলাতে পারবেন না, মানে ব্যবসা বাণিজ্য ওনার চলতে হবে। নাম্বার 4, উনি সহ ওনার এই মন্ত্রী পরিষদের বাকি যারা আছেন ওনাদের সবাইকে সেফ এক্সিট বিশেষ চার্টার্ড বিমানে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে আসতে হবেন। এবং নাম্বার 5, জুলাই আগস্টের যে ঘটনা বা যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, এগুলো কোনো কিছুতেই উনি, ওনার পরিবার, ওনাদের যেই মন্ত্রী পরিষদ এই মুহূর্তে আছেন, উপদেষ্টা পরিষদ, তাদের পরিবার পোষ্য কাউকে কোনো বিষয়ে জড়ানো যাবে না। এই 5টি শর্ত মেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমাদের সেনাপ্রধানের কাছে এবং সেনাপ্রধানকে অনুরোধ করেছেন এই খবরটা যাতে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়। যদি এগুলো সব ঠিকঠাক হয় এবং এগুলো মেনে নেয়, তাহলে উনি এই সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে চলে যাবেন। এবং ওনার চলে যাওয়ার মূল কারণ নির্ঘাত আপনাদের বুঝাতে পেরেছি। এই হচ্ছে যে মূল কাহিনী। তবে শর্ত ওই 5টাই দিয়েছেন ইউনূস সাহেব, যে 5টা মেনে নিলেই উনি যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার জন্য উনি রাজি হয়েছেন। আর আপনারা সারা দেশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মারামারিতে আছে। যে 11 তারিখ রাতের একেবারে 12টা বাজার 1 মিনিট আগ পর্যন্ত আমার সন্দেহ থাকবে নির্বাচন হবে কিনা। এটা আমি বলে দিয়েছি। 12 তারিখে নির্বাচন হলো, আমি এটা এখন না আগে থেকে বলে আসতেছি। আমার যথেষ্ট সংশয় রয়েছে নির্বাচন হবে না। কারণ শ্বশুর বাড়ি খাওয়া আর বালুর চরে হাগা, এত সুখ এখন যারা ক্ষমতায় আছে, এই সুখটা কেন ছাড়বে বলেন তো আমাকে। আমাকে বুঝিয়ে বলেন, যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে কোনো দায় নেই, কোনো দায়িত্ব নেই, তাদের আপনি দায় দিতেও পারবেন না। কারণ ইন্টারিম সরকারের তো কোনো দায় নাই রাষ্ট্রের প্রতি। তার দায় কি? তার দায় নাই। তার একটা দায়িত্ব আছে নির্বাচন করা। আপনি দেশের কি হলো এর নেতাকে আপনি কৈফিয়ত তলব করতে পারবেন না, কারণ সে নির্বাচিত নয়। আপনি তাকে ভোট দেননি, আমি তাকে ভোট দেননি, দাদা দেননি, কেউই দেয়নি, নোবডি। তো এখন এরা তো চাইবেই যে, মনে করেন বিষয়টা এরকম, বিয়ে শাদী করলাম না, কিন্তু শ্বশুর বাড়ি শুধু যাওয়া আসা, খাওয়া দাওয়া, এমনকি শ্বশুর শাশুড়ি কোনো গিফট দিতে হয় না, শুধু আমি যাই নিয়ে আসি। এই সুযোগটা কে ছাড়ে বলেন? এরা তো চাইবে নির্বাচন যাতে না হোক। যত দেরি হবে এদের ততই লাভ, যত দেরি হবে ততই লাভ। বিষয়টা এরকম পাটের ব্যাপারের মতো, যে পাট তো গুদামে উঠাইছি, যত দেরি হবে ততই আমার পাটের দাম বাড়বে। বিষয়টা এরকম হয়ে গেছে।
তাই আর এই প্রচেষ্টা অপচেষ্টা দুটোই চালাবে যাতে নির্বাচন না হয়। আদতে বিএনপি ছাড়া কেউ নির্বাচন চাইতেছে না, জামাত তো তাদের দায়িত্ব হলো যে নির্বাচন যদি হয় ভালা, না হইলে খুব ভালা। এটা হলো জামাতের দর্শন, ওটা আমরা বুঝি জামাতের বদমাইশি। এই কথাটাই বলতেছিলাম যে 1971 সালের পর থেকে 2026 সালের এই যে আজকে এত ক্ষমতার স্বাদ জামাত কবে ভোগ করছে আপনি আমাকে বুঝায় বলেন তো। যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের দখলে, ছাত্র সংসদ তাদের দখলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের দখলে, এসপি অফিস তাদের দখলে, ডিসি অফিস তাদের দখলে, মোটামুটি মসজিদ গুলো তো আগেই দখল করে নিছে। তো এই সুযোগ তারা আর কোনোদিন পেয়েছিল কি? যে তারা কেন চাইবে ইলেকশন? ইলেকশন চাইলেই তো বরং তাদের লস, কারণ ইলেকশন হয়ে গেলে একটা সরকার আসবে, আর নিশ্চয়ই সেই সরকারে জামাত এককভাবে কোনোদিনই সরকার গঠন করতে পারবে না, অন্য কোনো দল আসবে যদি ইলেকশন হয় আর কি। এমনকি সিলেকশনও যদি হয় তবুও জামাত ক্ষমতায় আসতে পারবে না, সেই সাংগঠনিক ক্ষমতা তাদের নাই। তাদের হাতে 6টা ব্যাংক থাকতে পারে, অজস্র ইন্স্যুরেন্স কোম্পানি থাকতে পারে, অনেক ব্যাংক থাকতে পারে, ইসলামী ব্যাংক সহ অনেক ব্যাংক থাকতে পারে, তারপর ইসলামী ব্যাংক হাসপাতাল থাকতে পারে, ইবনে সিনা থাকতে পারে, কিন্তু তাদের সাংগঠনিক ক্ষমতা অতটুকু নাই যে তারা ক্ষমতা দখল করবে এই দেশে, না ভোটে না বাই ফোর্স, কোনোভাবেই তারা ক্ষমতায় যেতে পারবে না। এই 17 মাস তারা সেই কেস স্টাডি করেছে, করে দেখেছে তারা যেতে পারবে না বলেই তো তারেক রহমানকে আসার অনুমতি দিয়েছে বলে প্রতীয়মান হয়, কেউ কেউ মনে করেন। আর দাদা একটা কথা বলেছে চমৎকার, যে কেন নির্বাচন হবে না তার একটা কারণ দাদা বলে গিয়েছেন, সেটা হলো যে রিপিট হচ্ছে, কিন্তু এটাই সত্য, কিছু কিছু রিপিট মাঝে মাঝে করতে হয়। সেটা হচ্ছে যে কোনো আমেজ নাই, মানে মানে যার বাড়িতে বিয়া তারই খবর নাই, পড়শিদের খবর কেমনে থাকবে? বিয়ে শাদী হইলে যেমন পড়শিরা খুশি, যার বিয়ে হবে তারা খুশি, আত্মীয় স্বজন খুশি, গ্রামের লোক খুশি, নির্বাচনে তো 14 গোষ্ঠী খুশি থাকে, আরো বেশি খুশি হয়। কিন্তু আপনি দেখেন রাত 8টার পরে মানুষজন বাইরে থাকে না, ভয়ে। নির্বাচন কোনোদিন ভয়ের মধ্যে হয়? হয় না। ওই যে দাদা বললো ঢাকাতে 13 নম্বর আসলে কেউ যায় না, হ্যাঁ কেউ যায় না। আরে ভাই ঢাকা তো দূরের কথা, সবচেয়ে নির্বাচনী আমেজ থাকে হলো গ্রামে। সেই গ্রামে আপনি 10টার পরে কোনো দোকানি গোলা পাবেন না, অথচ আগে আমরা নির্বাচনের সময় দেখেছি 10টার পরে লোকজন যায় খেতে, সারা রাত বসে আড্ডা মারে, চা খায়, তাস খেলে, গল্প করে, পোস্টারে আঠা লাগায়, দৌড়াদৌড়ি করে। নির্বাচনে পোস্টারই তো লাগায় রাতে, নির্বাচনে কাজই তো রাইতে, তাই না? কিন্তু আমরা তা দেখতেছি না এইবার। তো না দেখার কারণে জনগণ হতাশ। আর ওই যে বললেন যে ক্যান্ডিডেট নিজেই যায় না, শুনেন আমি 3টা জায়গায় মনোনয়ন পত্র তুলতে আমার লোক পাঠাইছিলাম। প্রথমত বলছে যে আমাকে তো মেরে ফেলবে বা আমার লোকদের মেরে ফেলবে। তারপরে তো আমি তো ঘাওড়া লোক, জামালপুর বাড়ি, ময়মনসিংহ অঞ্চলের লোক, আমরা একটু তেরা থাকে আমাদের রক, তো আমরা তো আবার পাঠাইছি। তখন ডিসি সাহেব বলছে ভাই আপনি কেন এগুলো করতেছেন, এগুলো পাঠানোর কারণটা কি? নির্বাচন তো হবে না। কোথায় কোথায় বলছে শুনবেন, 16তেও এই কথা বলা হয়েছে, ঢাকার 16 নম্বরে, মধুপুর টাঙ্গাইলে একে বলা হয়েছে, জামালপুর একে এই কথাই বলছে আমাকে। এটা আজকে কেন বললাম, যেহেতু আপনারা কথাটা তুলছেন। তারা বলছে নির্বাচন হবে না, এগুলো আপনি কেন জমা দিতেছেন, কি দরকার আপনার ঝামেলায় পড়া? যদি নির্বাচন হইতো আপনি নির্বাচন করতেন, অন্য কথা ছিল। আমি বলছি আমি তো এমপি প্রার্থী হবো, আমার তো আপনারা সিকিউরিটি দিবেন। বলছে যে ভাই নির্বাচন দিতে হবে না, আপনার সিকিউরিটি কে দিবে? ঠিক আছে, এই হচ্ছে একজন ডিসিদের কথা। এটা ঢাকার ডিসির কথা বললাম, টাঙ্গাইলের ডিসির কথা বললাম, জামালপুরের ডিসির কথা বললাম। এখন বলবেন যে যে আপনি কি ডিসির সাথে কথা বলছেন? না, আমার সাথে কে কথা, আমার নাম শুনলেই কেউ ফোন রিসিভ করে না। সুতরাং তারা তাদের প্রতিনিধির মাধ্যমে অন্যভাবে তাদের সাথে কথা, তাদের সাথেই কোনো না কোনো ভাবে বলা হয়েছে। যাই হোক, সেটা অন্য বিষয়। তো এই হলো, তারাই যদি এই কথা বলে, আর জনগণের কথা শুনবেন। যখন আমি জিজ্ঞেস করছি কি চাচা নির্বাচনের খবর কি, বলে ভাইস্তা কি নির্বাচন আর করবো, আগে বিড়ি নিয়ে সারতে পারতাম না, সিগারেট নিয়ে সারতে পারতাম না, চা খায় সারতে পারতাম না, এখন দেখি কি আম করে চা খাওয়ান লাগে। দাদা যেটা বললো ক্যান্ডিডেট খুঁজে হয় না। আগে ক্যান্ডিডেট তো দূরের কথা, ক্যান্ডিডেটের সামসার চোটে সামসায় মারামারি হইতো ক্যান্ডিডেটের, মানে এত ক্যান্ডিডেট থাকতো, এত সামসা থাকতো। এখন ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায় না, সামসা কোথায় পাবেন? এই অবস্থায় তো আপনি নির্বাচন কেন আপনি আশা করেন না? দ্বিতীয় যে প্রশ্ন করছেন, নির্বাচন হলে কি হবে এই দেশে, যদি নির্বাচন না হলে কি হবে? নির্বাচন হলেও বলে দিই আমি, বাংলাদেশ খাদের কিনারায় গিয়ে পড়বে। আর যদি নির্বাচন নাও হয় তাহলে জাহান্নামের চৌরাস্তায় পড়বে। ফলাফল একটাই নির্বাচন সম্পর্কে, যদি নির্বাচন হয় তাহলে তরমুজ পড়বে চাকুর উপরে, আর নির্বাচন যদি না হয় তাহলে তরমুজ পড়বে চাকুর উপরে, মানে ফলাফল কিন্তু একই, অর্থাৎ তরমুজ কাটা যাবে। বিষয়টা এরকম, বাংলাদেশটা এখন তরমুজে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন গনিমতের মাল, যার যেভাবে ইচ্ছা যা ইচ্ছা তাই করতেছে। আমার ভাষা একটু বলি, দাদা তো বলবে একাডেমিক, আমি একটু নন একাডেমিক বলি। ঘটনা হইলো যে মানে মানে এইরকমই দাওয়াতি, এইরকমই নিমন্ত্রণকারী, যে মনে করেন যে আপনি আমাকে আর শঙ্কর দাকে দাওয়াত দিলেন এবং সাথে বললেন কোনো কিছু আনতে হবে না গিফট,
মাশাআল্লাহ, ভালো কথা। আবার এও বললেন যে আপনাদের গাড়ি ভাড়াটাও আমি পাঠিয়ে দেবো, আপনি ঢাকা থেকে আসবেন, আপনি বরিশাল থেকে আসবেন, আমি টিকিট বাসের একেবারে ক্লাস 1 বিজনেস ক্লাসের বাসের টিকিট পাঠাই দিতেছি, তো প্রাইভেট কার পাঠাই দিতেছি। তারপরেও আমরা দুইজন না করলাম যে আপনি দাওয়াত খাবো না। তাহলে বুঝেন যে কিরকম দাওয়াত খানে না হলে আপনি, কিরকম আপনার অবস্থা, কিরকম আপনার আয়োজন, যে গাড়ি ভাড়া দিয়েও আপনি দাওয়াত খাওয়ার লোক খুঁজে পাইতেছেন না, নিমন্ত্রণ খাওয়ার লোক খুঁজে পান না। এটা একটা হাস্যকর। পৃথিবীর ইতিহাসে বোধহয় এরকম কোনো ঘটনা ঘটে নাই যে যেই দেশে নির্বাচন হবে, নির্বাচন কমিশনার বলবে বা যারা ক্ষমতায় তারা বলবে আপনারা আসেন, প্রতিনিধিত্ব করতে খরচপাতি আমরা দেবো। এই জীবনে প্রথম শুনলাম। এটা একটা হাস্যকর ব্যাপার। মানে আপনি বিশ্বাস করেন, আমার এটা শোনার পরেই আমি প্রথমে বিশ্বাস করি না, আমি খবরটা মাত্র 1 ঘন্টা আগে জানছি। এত হাসির বিষয় এটা যে আজ পর্যন্ত প্রতিনিধিরা সবসময় আসতে চায়, বরং আমরা দেখেছি সরকার না করে আসতে দিব না, কারণ দুর্নীতি করবে। আর এরা ডাকে তাও আসে না, ডালমে কুস্তো কালা হায়, কারণ তারা বুঝে ফেলেছে যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং নিকৃষ্ট নির্বাচন। তো এই কালা দাগ ইউনূসের গায়েই থাকুক, আসিফ সারের গায়েই থাকুক, ওয়াকার সাহেবের গায়েই থাকুক, নির্বাচন কমিশনারের গায়েই থাকুক, জাতিসংঘের পর্যবেক্ষক দল কোন দুঃখে দাগ নিতে যাবে, সেই জন্য তারা আসবে না। তবে এরা না আসার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশের নির্বাচন এটা হচ্ছে না, অথবা নির্বাচন ভালো হবে না, হওয়ার প্রশ্নই আসে না। এরা তো টিকে আছে মব কালচারের উপরে, এই মব সন্ত্রাসের ঘাড়ে চড়েই তো তারা টিকে আছে, তো এরা তো চলতে দিতেই পারে। আর আপনি দেখেন, আপনি তো বললেন যে সকালে ধরলো, বিকেলে রিমান্ড দিল, সন্ধ্যায় ছেড়ে দিল। অথচ আমরা বীর মুক্তিযোদ্ধা যাদের বয়স 80-র উপরে, 82-83, তাদের মাসের পর মাস জেলে থাকতে দেখেছি। এমনকি এই দেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ কলিমুল্লাহ স্যারকে বিনা কারণে তাকে জেলে পাঠানো হয়েছে, আমরা তাকে দেখতে পেলাম, তারা জেলে আছে, জামিন দেওয়া তো দূরের কথা। আরেকজন আছে সবচেয়ে নিরীহ প্রাণী, যেটা আমি বাংলাদেশের হিন্দুদের নিরীহ প্রাণী মনে করি, আই এম সরি টু সে। তো নিরীহ প্রাণীদের একাংশের একটা নেতা, এই কি যেন নাম তার, চিন্ময় কৃষ্ণ দাসকে বছর হয়ে গেল তাকে জেলে রাখা হয়েছে। শুধু জেলেই রাখা হয় নাই, তার উকিলও নিয়োগ দেওয়া যাবে না, সেই ভয়ে রবীন্দ্র ঘোষ তো ভারতেই চলে গেছে ভয়ে। তো এই যে এমনকি বলা হয়েছে তিনি ফিরে আসলে তাকে গ্রেপ্তার করবে, তার কোনো উকিল নিতে দিবে না, এটা প্রকাশ্য বলেছে, এমন না যে এটা গোপন। তাহলে সেইখানে আবার তার নামে মামলা দিতেছে যে তিনি নাকি বাংলাদেশের পতাকার উপরে তাদের ইসকনের বা ভারতীয় কোনো রঙের বা পতাকা বা সনাতনী ধর্মের কোনো পতাকা বা নিশান সেখানে নাকি দিয়েছিলেন, যদিও এটা সর্বৈব মিথ্যা। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের পতাকার উপরে আইএসআই এর পতাকা নিয়ে দেলোয়ার হোসেন সাইদির ছেলেও ঘুরলো, তারপরে আরো অন্যান্য ছেলেদের মেয়েদের আমরা দেখলাম আইএসআই এর পতাকা বাংলাদেশের পতাকার উপরে পথ করে চালাইলো, এবং তারা সেটা ব্রেভলি সেটা ভিডিও করে নিজেরাই চাললো। তাদের গ্রেপ্তার তো দূরের কথা, তাদের মামলা তো দূরের কথা, তাদের সমালোচনা হয় নাই, একটা বাক্য কেউ ব্যয় করে নাই। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে বছরের পর বছর ধরে জেল খাটতেছে, এবং যতদিন এই ইউনূসের মব সন্ত্রাস এবং ইউনূস থাকবে, মাশাআল্লাহ কোনোদিনই তাকে মুক্তি দেওয়া হবে না, এতে কোনো সন্দেহ নাই। সেই জায়গায় আমরা কি দেখলাম, প্রকাশ্য আপনি যেটা বললেন যে হবিগঞ্জে প্রকাশ্য আত্মস্বীকৃত খুনিকে ভি সাইন দিয়ে দেখিয়ে তাকে হাসতে হাসতে আমরা বের হইতে দেখলাম আদালত থেকে। 50 কোটি টাকার চাঁদাবাজির মামলা যার বিরুদ্ধে, তাকে দেখলাম হাসতে হাসতে মোটামুটি নাচতে নাচতে বেরিয়ে আসলেন রিমান্ডে দেওয়ার পরেও। তার চাইতে ভয়ঙ্কর ব্যাপার, বাংলাদেশের স্বরাষ্ট্র আপনার উপদেষ্টা বলেন, আমি দুঃখিত তাকে অপদেষ্টা না বলে আর পারতেছি না, কারণ তিনি বলেছেন যে তথাকথিত জুলাই যোদ্ধাদের গ্রেপ্তার করলে নাকি সরকারের অনুমতি লাগবে। আমরা জানি না যে বাংলাদেশের সংবিধানের উপরে কেবল 2 জন মানুষ, একটা হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, এই 2 জন মানুষের উপরে সংবিধান কাজ করবে না, এদের একটু ছাড় দেওয়া হয়েছে। এছাড়া স্বয়ং প্রধানমন্ত্রী আইন আদালতের সংবিধানের উপরে নেয়। আর জুলাই যোদ্ধারা, তথাকথিত জুলাই যোদ্ধারা, তারা এত বড় হয়ে গেল যে তাদের গ্রেপ্তার করলে সরকারের অনুমতি নিতে হবে। কোন দেশে বাস করতেছি আমরা, আমি বুঝে উঠতে পারতেছি না। আর আপনি যেটা বললেন যে এদের পরিণতি কি, আপনি তাই বলছেন না? পূর্ণিয়াদা কি যেন প্রশ্ন, শেষ প্রশ্নটা ছিল রেজাল্ট কি, ফাইনাল কি ইঙ্গিত করছে এগুলো? হ্যাঁ, এগুলো ইঙ্গিত করতেছে যে আর আপনি যেটা বললেন, এরা বিচার তো এরকমই হবে, কারণ হচ্ছে 19 ঘর পাড়া 20 ঘরই তারা, বিচার করে কারা? এদের দশা তাই, এরা যা ইচ্ছা তাই করতেছে। কারণ এর মামুরা হচ্ছে দেশ চালায়, খালুরা সেনাবাহিনীতে, তারপরে ছোট চাচারা আছে আদালতে, আর মেজো চাচারা রাস্তায়। সুতরাং এদেরকে কি বলে, ক্ষমতা হইলো যে আগে আমেরিকা ভারতের কথা বলি, তাদের দৃষ্টিভঙ্গি বাংলাদেশে
এই মুহূর্তে বাংলাদেশে যাদের দৃষ্টি একেবারে প্রখর দৃষ্টি রয়েছে, সেটা হচ্ছে 1 নম্বর ভারত, 2 নম্বর আমেরিকা। এই দুই দেশের দৃষ্টি এই মুহূর্তে একেবারে সমানের সমান বাংলাদেশের আকাশে তাদের দৃষ্টি আছে এবং থাকবে। কারণ আন্তর্জাতিকভাবে আমেরিকা বাংলাদেশকে খুবই প্রয়োজন। বাংলাদেশের ভূমি, বন্দর, বাংলাদেশের সমুদ্র সীমানা, এগুলো খুবই দরকারি, জরুরি তার কাছে। সেটা বেইজের জন্য হোক, বিজনেসের জন্য খুবই দরকার। আবার ভারতের জন্য প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশের যে কোনো ভূ রাজনৈতিক যে কোনো ঘটনা ভারতের উপরে প্রভাব ফেলবে, তাই তারা এর উপরে দৃষ্টি রাখবে, এটাই স্বাভাবিক। এবং এই যে শিলপাটায় ডলাডলি আমরা হয়ে যাব মরিচ, আমাদের হয়ে যাবে কর্মসারা, তার জন্যই তো আমাদের এই অবস্থাটা চলছে এবং চলতে থাকবে। আর যেটা বললেন যে নির্বাচনের কথা, ইনকালাব মঞ্চ বা অন্যান্য যেগুলো বললেন, শোনেন, এগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, এগুলো কোনো দল না। বৈষম্য বিরোধী বলেন, এনসিপি বলেন, ইনকালাব মঞ্চ বলেন, এগুলো কি রাজনৈতিক দল? এরা কবে আসছে? এদের জন্ম কবে? কারা এদের জন্ম দিল? কারা এদের পয়দা করলো? এগুলো সেনাবাহিনীরই পয়দা, ডিজিএফ এরই পয়দা, ইউনুসেরই পয়দা, জামাতের পয়দা। তাদেরই ছেলে তাদের বিরুদ্ধে বক্তব্য দিতেছে, যেখানে বাংলাদেশে সেনাবাহিনীর নাম শুনলে পেশাব করে দেয় মানুষ ধরার আগেই। সেই জায়গায় তারা ইট খুলে নিতে চায়, সেনাবাহিনীকে কুকুর বলে, সেনাবাহিনী ক্যান্টনমেন্টে আগুন ধরিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি বলে। সেনাবাহিনীর সামনে তারা মারামারি করে। এগুলো কি আজকারা ছাড়া সম্ভব? আপনি যদি আপনার সন্তানরা আজকারা না দেন, এগুলো করতে বেয়াদবি করতে পারবে? এগুলো কারা করতে পারে? বাংলাদেশের বড় বড় ডাকসাইটের নেতারা সেনাবাহিনীর ডরেই তো, তারেক রহমান 17 বছর লন্ডনে গিয়েছিল, আর এইখানে তারা 17 মিনিট পর পর সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে। আর আপনি একটা কথা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন, এটা আমাদের জন্য দুঃখজনক, বেদনাদায়ক। পৃথিবীতে এরকম বেজ্জতি করছে কোন সেনাবাহিনীকে বাংলাদেশে প্রথম। যুদ্ধ করা আর বেজ্জতি করা দুই জিনিস। অর্থাৎ আপনার সাথে আমার মুখোমুখি হলো, আমরা ফাইট করলাম, হারলাম, যেতাম, সেটা আলাদা। কিন্তু বেজ্জতি কোনোদিন এরকম ভাবে কেউ করে নাই। যেভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে বেজ্জতি করা হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে আনসার বানিয়ে ফেলা হয়েছে। আর পুলিশ বাহিনী তো নাই এখন। যে পুলিশ বাহিনীর সামনে বলে তাদের লোকদের পুড়ে মেরে জ্বালিয়ে দিয়েছে, তাকে গ্রেপ্তার করতে সাহস পায় না। আর আমাদের কথায় বা আপনাদের কথায় বা আপনার আমার মতো লোকজন কথা বললে বাধ্য হয় গ্রেপ্তার করতে, পরের দিনই আবার ছেড়ে দেয়। সেই পুলিশ বাহিনী অথর্ব, এরা নিজেদেরই বিচার করতে পারে না, এরা অন্যদের কি করবে? সেনাবাহিনী বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে হাস্যকর বাহিনী। সেনাবাহিনী মনে করেছে যে তারা তাদের ক্ষুদ্র স্বার্থ উদ্ধারের জন্য নিজেদের এত নিচে নামিয়ে ফেলেছে যে এই যে নামিয়ে ফেলে, এটা কিন্তু তারা আর জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। জি নমস্কার, আমি তরুণ ঘোষ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মাঝে মাঝেই হয়তো ভুলে যান তিনি একটা বৃহৎ শক্তিধর রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। মাঝে মাঝে এত চরম মিথ্যে কথা বলে দেন প্রকাশ্যে, নির্লিপ্ত ভাবে, যেটা একেবারে মানে সূর্যোদয়ের মতো, মানে সত্যিকে উল্টে দেওয়া। যখন সূর্যোদয় হচ্ছে তখন বলা হবে যে সূর্যাস্ত হচ্ছে। আজকে একটা খবর বেরিয়েছে আমাদের এখানে, সেটা হচ্ছে ইন্ডিয়া টুডে বার করেছে। এই ভিডিওটা আমি কালকে পোস্ট করব, আমি আজকে করে রাখছি, কারণ এই ভিডিওটা এখন ছাড়তে দেরি করবে। যখনই আমেরিকার বিরুদ্ধে যখনই কোনো রকম খবর হয়, তখনই কিন্তু মানে ইউটিউব রেস্ট্রিকশনে ফেলে রেখে দেয় অন্তত 10 ঘন্টা। তাই আজ রাত্রে আমি করে রাখছি, কালকে এটাকে আমি আপনাদের দেখাবো। ইন্ডিয়া টুডে কি লিখছে? স্যার, মে আই সি ইউ প্লিজ? PM Modi said Trump latest in his India remarks. এই দেখুন, দেখতে পাচ্ছেন? এটা কবে বেরিয়েছে? এটা বেরিয়েছে 7 তারিখ। এখানে উনি যা বলছেন তাতে উনি বলছেন যে মোদি আমাকে ফোন করেছিল, ফোন করে উনি বলেছেন, মোদি বলেছেন যে আমাকে আর ট্যারিফ বাড়াবেন না, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। উনি 62টা অ্যাপাচে হেলিকপ্টারের উনি অর্ডার দিয়েছেন। আমরা 5টা হেলিকপ্টার আমরা দিয়েছি। পুরোটা ডাহা মিথ্যে কথা। সত্যটা হলো 2020 সালে 6টা অ্যাপাচে হেলিকপ্টার
ইন্ডিয়ান আর্মির জন্য অর্ডার দেওয়া হয়েছিল। সেটা লেট করে 2025-এর মিডলে আমাদের এই 6টা ডেলিভার করা হয়। আর 62টা আমাদের লাইট কমব্যাট যে হেলিকপ্টার, সেটা আমরা অর্ডার দিয়েছি আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডকে, হ্যাল যেটা, তাদের অর্ডার দিয়েছি। এই যে কথাগুলো উনি বলছেন, আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, উনি হেলিকপ্টারকে আমরা দিয়েছি, হেলিকপ্টার দিয়েছেন 2025 সালে, আর উনি এখন বলছেন তাও 6টার জায়গায় 5টা বলছেন, মানে ভুলে গেছেন। সত্যি না মনে থাকে, মিথ্যে তো মনে থাকে না। ওনাকে যা ব্রিফ করা হয়েছিল উনি সেটা ভুলে গেছেন। উনি বলছেন 5টা হেলিকপ্টার আমাদের কিনবে বলেছে। আমাদের 6টা কেনা হয়ে গেছে, ডেলিভারি আমাদের পেয়ে গেছি, দেরি হলেও ডেলিভারি পেয়ে গেছি। এই যে উনি মিথ্যে কথাটা বললেন, মানে সূর্যাস্তকে সূর্যোদয় বা সূর্যোদয়কে সূর্যাস্ত উনি যে করে দিচ্ছেন, তিনি কি ভুলে যাচ্ছেন তিনি একটা বৃহৎ দেশের, সর্ববৃহৎ দেশের সবথেকে ক্ষমতাধর একজন রাষ্ট্রপতি? তার বিহেভিয়ার মাঝে মাঝে মনে করিয়ে দেয় যে ইনি কে, সত্যিকারের মুখোশ পরে আছেন, নাকি ইনি একেবারে মানে যা বলেন তা নিজে কানে শোনেন না, মুখ দিয়ে বলে দেন। উনি এই যে বললেন, নিশ্চয়ই ওনার পরামর্শদাতা যারা আছেন তারা নিশ্চয়ই ওনাকে বুদ্ধি দিয়েছেন যে আপনি এইটা বলুন, এইটা বললে পরে ওদের ওখানে বিরোধী দলে খুব হইচই হবে যে প্রধানমন্ত্রী গিয়ে পায়ে পড়েছে, তাহলে একটা মন্ত্রীর উপরে চাপ সৃষ্টি হবে। আর কত চাপ দেবেন? এবং বলেছেন ট্যারিফ যাতে না বাড়ানো হয়। আরে 50% ট্যারিফ তো দিয়ে দিয়েছেন, প্রায় একে তো প্রায় স্যাংশনই বলা যায়। তা সত্ত্বেও ভারতের কিছু এসছে? কিচ্ছু আসে যায়নি। ভারত 40 ট্রিলিয়ন ইকোনমি আছে, আর এখনো পর্যন্ত 750 বিলিয়ন আমাদের ফরেন রিজার্ভ আছে। আমাদের জিডিপি গ্রোথ 8.5%, যেটা আপনাকে প্রচন্ড ধাক্কা দিয়েছিল যে এত ট্যারিফ বসালাম, এত করলাম, তারপরেও গ্রোথ কি করে, জিডিপি কি করে 8.5% হয়ে গেল। ভারত এইটুকু দেশ নয়, এ তো ওই ভেনেজুয়েলা নয় যে আপনি এসে অধিকার করে নেবেন বা অধিকার করার হুমকি দেবেন। আপনি কিউবা এই সমস্ত যত দেশ আছে তাদেরকে আপনি হুমকি টুমকি দিচ্ছেন সেদিন। কিন্তু ভেনেজুয়েলার ব্যাপারটা হচ্ছে সত্যি একটা অন্য ধরনের ব্যাপার। কারণ আমার ব্যাকইয়ার্ডে আপনি যখন এসছেন তখন আমি যেমন প্রতিবাদ করেছিলাম, যে আশ্রয় দিয়েছে তাদেরকে বিরুদ্ধে যখন আমরা অ্যাকশন নিচ্ছি, তেমনি ভেনেজুয়েলা চীনকে ডেকে এনেছে আপনার ব্যাকইয়ার্ডে, আপনি অ্যাকশন নিয়েছেন। ঠিক আছে, এই ইকুয়েশন অব্দি ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি কিউবা আপনি গ্রিনল্যান্ড সব দখল করে নেবেন, এ তো দাদাগিরি হয়ে গেল দাদা। মিস্টার প্রেসিডেন্ট, এ একদম দাদাগিরি হয়ে গেল। আপনি ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, 1 মিথ্যেবাদী হিসেবে, আর 2 হচ্ছে আপনার এই উল্টোপাল্টা ডিসিশন নেওয়া। এতে কি হচ্ছে জানেন? এতে হচ্ছে আমেরিকার ওপরেতে সারা পৃথিবীর আস্থা কমে যাচ্ছে, সারা পৃথিবীর আস্থা কমে যাচ্ছে। আপনি যেগুলো করে সাউথ ইস্ট এশিয়া, আপনি ডোনাল্ড ট্রাম্প আপনি আসতে পারবেন না, সে পথ আপনার বন্ধ। চীন, ভারত, রাশিয়া, এই যে রিগটা গঠন হচ্ছে, এই রিগ গঠন হওয়ার পূর্বে আপনার পেছনে একটি বংশদণ্ড ঠেলার জন্য কিন্তু 3 মাথা কিন্তু রেডি হয়ে গিয়েছে। সেটা নিয়ে আমি পরে বলবো। কিন্তু এই যে আপনি যেগুলো করে চলেছেন, এতে কিন্তু ভারতের কেউ যাবে আসবে না, আলটিমেটলি মুখটা পুড়বে। আমাদের বিদেশ মন্ত্রক থেকে খুব শীঘ্রই, আমি এই ভিডিওটা আমি কালকে যখন ছাড়বো, তখন বিদেশ মন্ত্রক থেকে নিশ্চয়ই একটা কড়া প্রতিক্রিয়া দিয়ে একটা বিবৃতি দেওয়া হবে আগামীকাল, মানে 8 তারিখ। আজ আমি 7 তারিখে ভিডিওটা করছি, 8 তারিখে কড়া প্রতিক্রিয়া দেওয়া হবে, সেটা নিয়েও আমি একটা ভিডিও করব। কারণ এটা জলজ্যান্ত, এই মিথ্যে কথাটা কেউ সহ্য করবে না। নরেন্দ্র মোদী আপনার ফোন ধরেন না, আপনি নিজে বলেছেন আমি মোদীকে 7 বার ফোন করেছিলাম, মোদী আমার ফোন ধরেনি, তাতে আমি অপমানিত হয়েছি। আপনি সেই মোদীকে বললেন যে নরেন্দ্র মোদী আপনার পায়ে ধরেছিল,
আপনার বলেছিল, স্যার আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কোথায় আছেন আপনি? আপনি যা খুশি তাই বলে দেবেন, বিশ্ব মেনে নেবে। বিশ্বের কাছে আপনি ক্রমশ হাস্যস্কর হয়ে উঠছেন। আপনি আমি কোনো ব্যাপারে আপনাকে সাপোর্ট করি, কিন্তু যখনই আপনি ভারতের বিরুদ্ধে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনি যখন মিথ্যে কথাগুলো বলবেন না, তখন ভারতবাসী কেউ মেনে নেবে না, কেউ আপনাকে মেনে নেবে না। দেখুন কালকে বিদেশ মন্ত্রক থেকে আপনার মুখে কেমন একটা ঝাঁটা মারে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, ভিনদেশী নাগরিক। এই বাংলাদেশের বাংলার জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালন করেন অন্য দেশের একজন। জন্মসূত্রে ডক্টর খলিল বাংলাদেশি হলেও, ঢাকার স্থায়ী বাসিন্দা হলেও তিনি বাংলাদেশের ভোটার না। বাংলাদেশের নাগরিকত্ব ছুঁয়ে ফেলে দিয়েছেন অনেক আগে তার নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনের জন্য। এবং সেই ভিনদেশি মানুষ, ভিনদেশি এজেন্ট, ভিনদেশকে ওন করা লোক আমাদের জাতীয় নিরাপত্তা দেখছেন। সেই মানুষ হঠাৎ করে উড়ে গিয়েছেন ওয়াশিংটনে। যান, প্রায়ই যান, তার উৎপত্তি সেই ওয়াশিংটন থেকে, এবং ওয়াশিংটন অনেকটা তাদের ডাল ভাতের মতন, সেখানেই যাওয়া আসা করেন। আবার গেছেন, কেন গেছেন? যখন বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, যখন বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায়, যখন এই দেশে নির্বাচনের নামে একটি তামসা আয়োজন হতে চলেছে, যখন এই দেশের মব কালচারে যে কোনো মানুষের জীবন তাহি অবস্থা, সেই সময় ডক্টর ইউনূসের কোন মিশন নিয়ে ওয়াশিংটনে ছুটে গেছেন খলিলুর রহমান? নাকি খলিলুর রহমানকে ওয়াশিংটন ডেকে পাঠিয়েছে বিশেষ কোনো বার্তা দিতে? চলুন আমরা সেদিকে নজর দিব। আমাদের সামনে বেশ কিছু খবর আছে, সেই খবরগুলোর দিকে আপনাদের একটু নজর দেই। খলিলুর রহমানের এই সফর সংক্রান্ত, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে ওয়াশিংটন উড়ে গিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার আমেরিকায় যাওয়ার বিষয়টি বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয়েছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে গিয়েছেন, জানাজানি হয়েছে। বলা হয়েছে, একাধিক সূত্র থেকে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয় আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ। নিজে থেকে যাননি, তাকে তলব করা হয়েছে। এবং ঢাকায় মার্কিন দূতাবাস সূত্র জানা গেছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকারের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বিদেশ সচিব, ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর, বড় খেলোয়াড়, এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরো উপস্থিত থাকবেন। পাশাপাশি আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এগুলো সবই সূত্রের খবর। একাধিক সূত্র জানাচ্ছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে, আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। এমন আশঙ্কার কথা শেখ হাসিনা পুত্র সজীব অজয় জয় একাধিকবার বলেছেন। যদিও প্রার্থীদের মনোনয়নপত্র পেশের পর্ব শেষ হয়ে গিয়েছে, আনুষ্ঠানিক প্রচার শুরু হবে কয়েকদিনের মধ্যে। আপনারা জানেন যে যদি আওয়ামী লীগবিহীন নির্বাচন হয়, তাহলে সামনে বাংলাদেশের অস্থিরতা বাড়বে। এটা বাংলাদেশের ভেতরেও অনেকেই অনেকভাবে সেটা বলে আসছেন। এবং এই প্রেক্ষাপটে ভারত এবং আমেরিকার তাদের নিজেদের ভেতরে, নিজেদের জনগণের ভেতরে একটা চাপ তৈরি হয়েছে। জানা গেছে, বাংলাদেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত। বাংলাদেশ সংখ্যালঘুদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে, শুধু গত ডিসেম্বর মাসেই সে দেশে 10 জন হিন্দু সাম্প্রদায়িক হিংসার বলি হয়েছেন। 50টি বেশি পরিবারের উপর হামলা, চুরি, ডাকাতি, ধর্ষণের ঘটনা ঘটেছে। খলিলুর রহমান আমেরিকার সফর নিয়ে কৌতূহলের আরো একটি বড় কারণ তার ওয়াশিংটন যাওয়ার বিষয়টি সরকারের তরফে গোপন রাখার চেষ্টা। সাধারণত এই ধরনের সফরের কথা বিদেশ মন্ত্রক থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়ে থাকে, কিন্তু খলিলুর রহমানের সফরের বিষয়টি অন্তর্বর্তী সরকার নেতৃত্ব জানায়নি। তিনি আমেরিকায় পৌঁছে যাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর মিডিয়ায় জানাজানি হয়। আমরা তার বিদেশ সফর সংক্রান্ত সরকারি একটি ডিওর কপি আমরা দুদিন আগেই পেয়েছিলাম, এবং সেখান থেকে আমরা নিশ্চিত হয়েছিলাম যে খলিলুর রহমান তিনি আমেরিকায় উড়ে যাচ্ছেন বা তাকে আমেরিকায় ডেকে পাঠানো হয়েছে। জানেন, পল কাপুর এবং নতুন মার্কিন অ্যাম্বাসেডর, তারা দুজনেই আগে যারা ছিলেন ডোনাল্ড লু এবং পিটার হাসের চেয়ে একটু ভিন্ন ধারার মানুষ, এবং ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কারণে তাদের ভিন্ন রকম চিন্তা ভাবনা, ভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে।
এদিকে বাংলাদেশের পত্রপত্রিকা আরো যে খবর আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র সফরে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্থানীয় সময় বুধবার বৃহস্পতিবার, এটা বলা হয়েছে। এছাড়া তিনি সহকারী, সেখানে হচ্ছে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এছাড়া তিনি সহকারী ইউএসটিআর ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গেও পৃথক বৈঠক করবেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানিয়েছেন, তিনি জানান অ্যাম্বাসেডর গ্রিয়ারের সঙ্গে বৈঠককালে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান কমানোর ক্ষেত্রে